স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এত রহস্য কিসের? কি আছে ওই তালতলায়? কেন গ্রামের কেউ ওদিকে যায় না? একসঙ্গে এতগুলো প্রশ্ন একসঙ্গে এসে মাথায় জড়ো হওয়ায় মাথাটা টলে ওঠে। পড়ে যেতে গিয়েও মুকুল একটা বড় গাছের কাণ্ডকে ধরে নিয়ে নিজেকে সামলে নেয়। মুকুল যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সোজা তাকালে দূরের তালতলাটা দেখা যায়। গ্রামের বাকি জায়গা থেকে ওই জায়গাটা একেবারেই আলাদা। একটা বড় গুঁড়ি থেকে 3 খান তাল গাছ উঠেছে। ফাঁকা মাঠের মতো জায়গা, আশেপাশে প্রচুর খয়াটে সবুজ রঙের কাঁটা ঝোপ আছে। মাটিটাও কেমন রুক্ষ। এই দিনে দুপুরেও সেই জায়গাটায় কেমন একটা ছমছমে ভাব, যেটা এত দূর থেকে দেখে দিনের আলোতেও এক অদ্ভুত ভয়ে তার গায়ের রোম খাড়া হয়ে উঠল। মুকুল আরো লক্ষ্য করে যে দূরের তালতলাটার আশেপাশের একটাও ঝোপের পাতা বাতাসে নড়ছে না, অথচ বাতাস তো ভালোই বইছে। তবে কি ওদিকে বাতাস বয় না? হঠাৎ তালতলায় যাওয়ার জন্য একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। মুকুলের মনে হয় যে কেউ যেন মেয়েলি কণ্ঠে তার কানে ফিসফিস করে বলছে, হায় হায়, চলে আয়, হায় তোর অপেক্ষায় কতদিন বসে আছি, হায় দাঁড়িয়ে রইলি কেন, হায় এগিয়ে আয়। আজ আপনাদের জন্য রয়েছে তনিমা সাহার কলমে একা যেও না তাল বনে। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। গরুর গাড়িটা অনেকক্ষণ ধরে চালাতে চালাতে শ্রীবাসের কোমরটা ব্যথা করতে শুরু করেছে। পেছনে ঘুরে দেখে রাজুটা অকাতরে ঘুমিয়ে যাচ্ছে। রাজুকে এভাবে হাত পা ছড়িয়ে ঘুমোতে দেখে খুব রাগ হলো শ্রীবাসের। রাজু শ্রীবাসের কাকার ছেলে। কাকার অবস্থা খুব ভালো হলেও শ্রীবাসের বাবার অবস্থা ভালো নয়। তাই তার বাবা এবং সে কাকার জমিতেই কাজ করে, তাতে করে দুটো খেতে পায়। এবার ভূমিমায়ের কৃপায় খেতে খুব ভালো ফসল হয়েছে, তাই কাকা এবারের ফসল বড় হাটে বিক্রির জন্য শ্রীবাসকে পাঠিয়েছে। সঙ্গে আবার রাজুকেও নিতে বলেছে। যদিও কাকা বলেছিল যে রাজু হাতে করে কাজ করে দেবে, কিন্তু শ্রীবাস জানতো যে আসলে কাকা রাজুকে পাঠিয়েছে তার উপর নজর রাখার জন্য, যাতে সে ফসল বিক্রির টাকা সরাতে না পারে। সারা বছর বাবা এবং সে কাকার জমিতে অক্লান্ত পরিশ্রম করবে, অথচ ফসল বিক্রি হলে শুধু সামান্য কিছু টাকা কাকা ওদের দেয়। রাজুর দিকে তাকাতেই এই কথাগুলো শ্রীবাসের মনে পড়ল। হঠাৎ ভাবনার মাঝেই বলদ দুটো হুট করে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়েই বলদ দুটো তারস্বরে ডাকতে শুরু করল। বলদের ডাকাডাকিতে রাজুর ঘুম ভেঙে যায়। সে চোখ কচলে উঠে বলে, কে পৌঁছে গেছি নাকি? শ্রীবাসের রাগ হলেও মুখে বলে, না, এখনো পৌঁছায়নি। তবে পৌঁছে যেতাম যদি তোদের বলদগুলো এত ধীরে ধীরে না এগোতো, আর এখন তো দাঁড়িয়েই পড়লো। রাজু গাড়ি চালা থেকে গলাটা বার করে বলে, কি অন্ধকার চারিদিকে, কিছু তো দেখা যাচ্ছে না রে। এই যা নিচে নেমে লণ্ঠনটা দেখাতো। শ্রীবাস বিরক্ত হয়ে মাচা থেকে নেমে গাড়ির নিচে ঝোলানো লণ্ঠনটা আংটা থেকে খুলে হাতে নিয়ে চারিদিকে দেখতে থাকে। গাড়ির ভেতর থেকে রাজু বলে, ওহ, কি ঘন অন্ধকার, এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। এই এই শ্রীবাস, তুই গাড়ি কি ভুল পথে নিয়ে এলি নাকি? শ্রীবাস, শ্রীবাস, উত্তর দিচ্ছিস না কেন? শ্রীবাসের থেকে কোনো উত্তর না পেয়ে রাজু গাড়ি থেকে নিচে নেমে আসে। গাড়ির সামনে আসতেই রাজু ভীষণ অবাক হয়। বলদ দুটো সটান দাঁড়িয়ে আছে।
যেন কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে। লণ্ঠনটা নিচে রাখা, অথচ শ্রীবাস কোথাও নেই। লণ্ঠনটা হাতে নিয়ে এদিক ওদিক গিয়ে রাজু শ্রীবাসের নাম ধরে ডাকতে থাকে। শ্রীবাস, শ্রীবাস, এই শ্রীবাস। কিন্তু রাজুর সেই ডাক যেন অন্ধকারের পুরু চাদরকে ভেদ করতে পারে না। অন্ধকারের কালো জাল যেন একটু একটু করে রাজুর দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ লণ্ঠনের আলোয় রাজু কিছু একটা আবছা মতো দেখতে পায়। ভালো করে বোঝার জন্য সে ধীরে ধীরে এগিয়ে যায়। লাগাতার কালির মতো অন্ধকারটা লণ্ঠনের হলুদ আলোয় একটু একটু করে যেন সরে যেতে থাকে। সামনের আবছা অবয়বটাও আরো একটু স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ রাজু লণ্ঠনের আলোয় বিভৎস ভয়ঙ্কর কিছু দেখে প্রচন্ড চিৎকার করে ওঠে। পর মুহূর্তেই অন্ধকারের সেই ঘন কালো জালটা রাজুর চিৎকার সহ রাজুকেও যেন জড়িয়ে নেয় নিজের শতাব্দী প্রাচীন অভেদ্য মায়াজালে। পড়ে থাকে শুধু একটা নিশ্চল গরুর গাড়ি, একটা লণ্ঠন এবং একরাশ ঘন কালো অন্ধকার। মাটির ধুলোর মতো হাওয়ায় উবে যায় দুটো জ্যান্ত ছেলে। ধুধুলিমাঠ গ্রামের সকালটা আর অন্য দিনের তুলনায় একটু আলাদা। বিজু মাঝি ভোর ভোর বেরিয়ে যায় কাজে। আজকে ভোরবেলায় বেরিয়ে যখন বড় নদীর দিকে যাচ্ছিল, তখন সে দেখতে পায় যে তালপারে একটা ফাঁকা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার ঠিক পাশেই রাখা আছে একটা লণ্ঠন। লণ্ঠনের চেয়ে সবচেয়ে তখনও আগুনের শিখাটা নিভু নিভু হয়ে জ্বলছে। আসলে তালতলা জায়গাটা ধুধুলি গ্রাম এবং বড় নদীর ঠিক মাঝখানে পড়ে। দৃশ্যটা দেখে বিজু আর বড় নদীর দিকে যায় না, সোজা ফিরে আসে গ্রামে। ধুধুলি মাঠ থেকে তালতলার পথ খুব একটা দূরে নয়, বরং তালতলা হয়ে বড় নদীতে যাওয়াটা অনেক সোজা। তবুও ধুধুলি গ্রামের কেউ ভুলেও তালতলা দিয়ে যায় না। বিজু পড়ি মরি হয়ে ছুটতে ছুটতে বেনুবধন বাবুর বাড়ির সামনে গিয়ে জোরে জোরে হাঁপাতে থাকে। হাঁপ ছাড়তে ছাড়তে বিজু ভয়ার্ত স্বরে ডেকে ওঠে, বেনু কাকা, বেনু কাকা, শিগগির বাইরে এসো, ওদিকে যে বড় সর্বনাশ হয়ে গেছে। সকাল হয়েছে অনেকক্ষণ। ধুধুলি গ্রামের মোড়ল বেনুবধন গাইনের উঠোনের বড় গাছটার তলার বেদির সামনে জড়ো হয়েছে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি। সকলের মুখেই এক গভীর চিন্তা। এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে থাকলেও কারোর মুখে একটা শব্দ নেই। সনসনিয়ে কোনো অজানা ভীতির সংবাদ নিয়ে মুঠো মুঠো বাতাস গ্রামে মেঠো পথের মাটিতে লুটিয়ে পড়ছে বারে বারে। গোটা গ্রামটাতেই যেন এক নির্জীব শূন্যতা বিরাজ করছে। গ্রামের মেঠো পথ দিয়ে শিশুদের দল দৌড়ে বেড়াচ্ছে না। সন্তুদের উত্তরের বড় পুকুরটায় গ্রামের মেয়ে বউদের খিলখিল হাসির শব্দের সঙ্গে বাসন মাজার শব্দ বা কাপড় কাচার শব্দ শোনা যাচ্ছে না। মৌসুমের সময়, অথচ কোনো চাষি লাঙল টানছে না। মনে হচ্ছে সবাই যেন নিজেদেরকে ঘরের ভেতরে বন্ধ করে রাখতে চাইছে, যেন ঘরের ভেতরে বন্ধ থাকলে কোনো এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। বেনুবধন গায়েন গায়ের সব থেকে বয়োজ্যেষ্ঠ, নয় নয় করেও বয়সটা 65 অতিক্রম করেছে। বেনুবধন মেট্রিকটা পাশ করেছিলেন, তাই ধুধুলিমাঠ গ্রামে তার বেশ কদর আছে। বেনুবধন পড়াশোনার মর্মটা বোঝেন, তাই গ্রামে একটা পাঠশালার ব্যবস্থা করেছেন এবং গ্রামের ছেলেমেয়েরা যাতে ওখানে নিয়মিত পড়তে যায় সেই দিকটাও খেয়াল রাখেন। বেনুবধন গায়েন গ্রামের মোড়লও বটে, তাই গ্রামের সর্বৈব উন্নতির দিকে তার সব সময় সজাগ দৃষ্টি থাকে। কিন্তু বিগত কয়েক বছর ধরে গ্রামের পরিবেশ খুব একটা সুবিধার নয়। বেশ কয়েকটা অশনি দুর্ঘটনা পরপর হয়ে গেছে। গ্রামে আগে যে সময় সবার মুখে একটা নির্মল হাসি দেখা যেত, সেই জায়গায় এখন সবার মুখে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ছাপ থাকে। গ্রামের প্রবীণ আজ ভোরবেলায় একটা খবর শুনে মোড়ল বেনুবধনের বাড়িতে কিছু একটা উপায় সাধনের জন্য উপস্থিত হয়েছেন। প্রসঙ্গ গ্রামের দক্ষিণে অবস্থিত তালতলা। জায়গাটা দিন দিন অভিশপ্ত হয়ে উঠছে। বড় গাছের বেদিতে যখন গ্রামের প্রবীণরা থম মেরে বসে আছে, ঠিক তখনই বৃদ্ধ বেনুবধনের পুত্রবধূ
সীমা এসে বলল, বাবা, ভেতরে তো আরো একটু কিছুর আয়োজন করেছি, আপনি এনাদের নিয়ে ভেতরে আসুন। বেনুবোধনের পুত্রবধূ সীমা বিধবা। সীমার ফাঁকা শিথির দিয়ে যতবার তার বৃদ্ধ দৃষ্টি যায় ততবার তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। বছর 3 হতে চলল তার ছেলেটা। মেয়ে প্রমীলাকে অন্য গ্রামে বিয়ে দিয়েছেন বেনুবোধন। চায়ে চুমুক দিয়েই বেনুবোধনের ছোটবেলার বন্ধু বটকৃষ্ণ বলেন, বিগত 3 বছরে এই নিয়ে 6 নম্বর। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই ধুদলি গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। বছর কয়েক ধরে একটা দুর্ঘটনা এভাবে ত্রাস যদি চড়ায় তাহলে তো। কেউ আছেন? হঠাৎ বাইরে থেকে কারোর গলার আওয়াজ শুনতে পেয়ে বটকৃষ্ণবাবু চুপ করলেন। বেনুবোধন উঠে গেলেন দরজার কাছে। গিয়ে দেখেন সেখানে বছর 25-26 একটি ছেলে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। সাজ পোশাকে ছেলেটিকে শহুরে বলেই মনে হচ্ছে। পিঠে একটা আজব ধরনের ব্যাগ। সে ব্যাগের ভেতর থেকে একটা কিছু উঁকি দিয়ে যাচ্ছে। বৃদ্ধ বেনুবোধন ভ্রু দুটো এক জায়গায় করে ছেলেটার হাবভাবকে বোঝার চেষ্টা করলেন। তারপর বেশ গম্ভীর স্বরে বললেন, কে আপনি? এখানে কার খোঁজে এসেছেন? ছেলেটা এবার বেনুবোধনের দিকে হাসি মুখে তাকিয়ে বলে, এই তো আমি মুকুল, নমস্কার, আমি শহর থেকে আসছি। ছেলেটা এমন হড়বড়িয়ে কথাগুলো বলল যে বৃদ্ধ বেনুবোধন কিছুক্ষণ হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বেশ বিরক্তির স্বরে বললেন, দেখুন, আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। এখানে অযথা নিজের সময় নষ্ট করবেন না। কথাটা বলেই বৃদ্ধ বেনুবোধন দুপা পিছিয়ে গিয়ে সদরটা বন্ধ করতে উদ্যত হতেই ছেলেটা তাড়াতাড়ি বলে ওঠে, কাকু, মানে জেঠু, আমাকে এখানে ঠিকানাটা হরিধনদা দিয়েছিল। নিজের মৃত ছেলের নাম শহর থেকে আসা ছেলেটির মুখে শুনতেই বেনুবোধন থম মেরে তাকিয়ে রইলেন তার দিকে। ঘরের ভেতরে এখন বেনুবোধন, বটকৃষ্ণ এবং মুকুল। বাকি যারা এসেছিলেন তারা সবাই চলে গেছেন। সীমা মুকুলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে তার সামনে খাবারের প্লেটটা রেখে ভেতরের ঘরে গিয়ে আড়াল করে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। মুকুল এক চুমুক চা মুখে নিয়ে বললে, আপনারা এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে থাকার একটা যথেষ্ট কারণ আছে। হরিধন মারা গেছে আজ বছর 3 হলো। এই 3 বছরে তো একবারও তোমাদের মুখটি এই গ্রামে দেখলাম না বাবু। এমনকি হরিধনের মুখেও কখনো তোমার নাম শুনেছি বলে মনে পড়ছে না। তা হরিধন মারা যাওয়ার এই 3 বছর পর হঠাৎ তুমি এখানে এলে, সেটাই আমরা কেউ বুঝতে পারছি না। কাপের চাটা শেষ করে মুকুল এখন চিড়ের পোলাওয়ের প্লেটটা হাতে নিয়েছে। চামচে করে খানিকটা পোলাও মুখে পুরে খেতে খেতে বলে, হরিধনদার আমি শহরে একই বাড়িতে ভাড়া থাকতাম। ওই কিছু লোক থাকে না যে তারা সারা জীবন শুধু ভাড়া বাড়িতেই কাটিয়ে দেয়, আমি হলাম সেই রকম। আমার বাবাও তাই ছিলেন, একটা সাধারণ চাকরি করতেন, তার থেকে ভাড়া দিয়ে আমাদের সংসার চলত। বাবা মা মারা যাওয়ার পর বাড়িতে মন টিকত না, সারা দিন ঘুরে ঘুরে বেড়াতাম। টুকটাক যা কাজ পেতাম সেটা দিয়ে আমার খাওয়াটা কোনো মতে জোগাড় হলেও বাড়ি ভাড়াটা জোগাড় হতো না। আমার যখন সব দিক দিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখন হরিধনদার সঙ্গে আমার দেখা হয়। হরিধনদা আমাকে ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। উনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আর বলেছিলেন একবার যেন ওই ধুধুলি গ্রামে এসে ঘুরে যাই। মুকুল থেকে সবটা শুনে বৃদ্ধ বনুবোধন ফোঁপানোর স্বরে বলেন, হরিটা সবসময় ওরকমই ছিল। সব সময় মানুষের সাহায্য করে যেত। সে সাহায্য করতে গিয়েই তো। কথাটা শুনতেই সীমা পর্দার আড়াল থেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে বেনুবোধনের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখে বললেন,
গ্রামের পরিবেশ এখন ভালো নয়। তুমি হরিধনের আমন্ত্রণে শহর থেকে এত দূর এসেছ, আজ রাতটা এখানে থাকো। আগামীকাল শহরের ছেলে শহরে ফিরে যেও, কেমন? তারপর মুকুলকে অবাক করে দিয়ে দুজনই তার সামনে থেকে উঠে যান। বাইরে সন্ধ্যা নেমে গেছে। সীমা পরনের কাপড় ছেড়ে তুলসী তলায় প্রদীপ দেখিয়ে সারা বাড়িতে ধুনো দেয়। মুকুলকে রাতে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়। ঘরটায় মাটির মেঝে, মাটির দেওয়াল, কুলুঙ্গিতে একটা বড় প্রদীপ রাখা। সন্ধ্যা দিয়ে সীমা মুকুলের ঘরে একটা হ্যারিকেন রেখে দিয়ে বলে, এটা রেখে গেলাম, গ্রামে এখনো বিদ্যুতের ব্যবস্থা হয়নি। কথাটা বলে সীমা বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে সে পেছন ফিরে বলে, রাতে কোনো আওয়াজ পেলে কিন্তু ভুল করেও বাইরে যাবেন না, গ্রামের পরিবেশটা ভালো নয়। কি ব্যাপার বলুন তো? তখন জেঠু ওই একই কথা বললেন, এখন আপনিও তাই বলছেন। সীমা কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। রাতে খেতে বসেও বিশেষ কথা বলে না কেউ। গ্রামে রাত তাড়াতাড়ি নামে। এমনিতেও বিদ্যুতের ব্যবস্থা না থাকায় রাতটা যেন একটু বেশি অন্ধকার ঠেকে মুকুলের কাছে। তাই হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে মুকুল ঘুমিয়ে পড়ে। মুকুল যে ঘরে আছে সেটা পায়ের কাছে একটা জানালা আছে। জানালাটা খোলা ছিল। হঠাৎ কি একটা অস্বস্তি হতেই মুকুল লাফ দিয়ে উঠে বসে বিছানায়। প্রথমে অন্ধকারে কিছু ঠাউর করতে পারে না সে। অন্ধকারটা চোখে একটু সয়ে আসলে মুকুল বুঝতে পারে যে বাইরে বৃষ্টি হচ্ছে। সে বৃষ্টির জলে হঠাৎ হ্যারিকেনটা দুবার দপদপ করে জ্বলে উঠে নিভে গেল। মুকুল ঘুমিয়ে পড়েছিল আবার। বাইরে তখন ঝিঁঝি পোকার কলকীর্তন শুরু হয়ে গেছে। রাত প্রায় শেষের দিকে। হঠাৎ ঘুমের ঘোরে মুকুলের মনে হয় তাকে কেউ ডাকছে বেশ দূর থেকে। গলার স্বরটাও বেশ আবছা। ঘরের মধ্যেই মুকুল বিছানায় উঠে বসে। সে দেখে যে ঘরের বন্ধ জানালাটা এখন খোলা এবং সেখান থেকে ঘরের ভেতর ঢুকছে কুয়াশা। কুয়াশাটা ধীরে ধীরে ঘরের চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই কুয়াশাটা গোটা ঘরটাকেই ঢেকে নেয়। ঢেকে নেয় বিছানায় ঘুমিয়ে থাকা মুকুলকেও। ভোরে ঘুম থেকে ওঠা সীমার বরাবরের অভ্যেস। ভোরে উঠে উঠোন বাড়ি নিভিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে গরুকে খাবার দিয়ে তারপর স্নানে যায়। আজকেও প্রতিদিনের নিয়ম মতো স্নানে যাওয়ার সময় সীমা লক্ষ্য করে যে মুকুল ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। সীমা পেছন থেকে বার কয়েক ডাকে, মুকুলবাবু, মুকুলবাবু কোথায় যাচ্ছেন? মুকুলবাবু, মুকুলবাবু বলে চেঁচিয়ে উঠলেও সে কথাগুলো যেন মুকুলের কান দিয়েই ঢুকছিল না। সে যোগ্য কোনো যন্ত্রের কানে সম্মোহিতের মতো সোজা হেঁটে যাচ্ছে। মুকুল হাঁটতে হাঁটতে যে কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা সে নিজেই জানে না। মুকুলের চোখের দৃষ্টি ঝাপসা, ঘোলাটে। তাকে এখনো কুয়াশা ঘিরে আছে। যেন সে নিজের থেকে কোথাও যাচ্ছে তা নয়। এই কুয়াশার বেষ্টনী তাকে ঠেলে কোথাও নিয়ে যাচ্ছে, আর সেও মন্ত্রমুগ্ধের মতো চলে যাচ্ছে। হঠাৎ একটা হ্যাঁচকা টানে তার সম্বিত ফিরে এলো। প্রায় সঙ্গে সঙ্গে কানে একটা কড়া ধমকের স্বর এলো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অসময় ভোরবেলা এখানে কি করছেন? মুকুল ঘোলাটে দৃষ্টিতে অস্পষ্টভাবে সীমাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক তারপরেই মাথা ঘুরিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গড়িয়ে পড়ে। মুকুলের যখন চোখ খোলে তখন সে দেখে যে তার সামনে উদ্বিগ্ন দৃষ্টিতে বৃদ্ধ বেনুবোধন দাঁড়িয়ে আছে এবং তার পাশেই একটি ছেলেও দাঁড়িয়ে আছে। মুকুলকে চোখ খুলতে দেখে বেনুবোধন ছেলেটির দিকে তাকিয়ে বলে, যা বাবা বিজু, যা, দৌড়ে গিয়ে একবার বদ্রি মশাইকে খবর দে। তিনি বলেছিলেন যে ছেলেটা চোখ খুললেই যেন তাকে খবর দেওয়া হয়। হ্যাঁ তাই জেঠু, বলেই ছুটে বেরিয়ে গেল। ওই তালতলার দিকে কি করতে যাচ্ছিলে তুমি? তোমাকে না বৌমা নিষেধ করেছিল যে গ্রামের পরিবেশ ভালো নয়, তাই বাইরে না বেরোতে? তাহলে কেন বেরিয়েছিলে? তুমি পরের ছেলে, তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যাও, ভালো চাও তো।
আমি তো নিজের ইচ্ছায় কোথাও যাইনি। আমি বলতেও পারবো না যে আমি কি করে ওখানে পৌঁছলাম। বেনুবোধন আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তখনই বাইরে কিছু চেঁচামেচি শোনা যায়। বেনুবোধন তখন সেটা দেখার জন্য বাইরে যান। মুকুলও কোনো মতে উঠে বাইরে গিয়ে দাঁড়াতেন দেখে একজন বয়স্ক মানুষ কাঁদতে কাঁদতে বলছেন, বলি ওদেরকে কে দিক দিয়ে যেতে দেখেছেন? না, আমি দেখিনি তো। তবে আমাদের গ্রামের একজন তালতলা একটা গরুর গাড়ি আর একটা লণ্ঠন দেখেছে। তবে গাড়ির ভেতরে যে কেউ ছিল না সেটা আমরা জানি। আপনি কি করে জানলেন যে গাড়ির ভেতরে কেউ ছিল না? কারণ তালতলা দিয়ে যে যায় সে কখনো ফিরে আসে না, ঠিক যেমন আমার ছেলেও ফিরে আসেনি। বলেই বেনুবোধন হাহাকার করে কেঁদে ওঠেন। এসব কিছু দেখে দরজার ধার ধরে দাঁড়িয়ে থাকা মুকুল থরথরিয়ে কেঁপে ওঠে। বদ্যিমশাই এসে মুকুলকে দেখে গেছেন। দুপুরে খাওয়ার পরে আজ কারোরই হাত চলছে না। সবাই খাবারের থালা একটু নাড়াচাড়া করতেই উঠে গেল। তবে বেনুবোধনের হাজার ধমকের মুকুলের মনের খচখচানি কিছুতেই দূর হল না। মন শান্ত করতে সে দুপুরের খাওয়া সেরে গ্রাম দর্শনে বের হয়। আকাশের এক কোণে লালচে মেঘ জমে আছে। থেমে থেমে কোত্থেকে যেন হিমেল বাতাস বয়ে এসে মুকুলের শরীরকে মনকে শান্ত করে দিচ্ছে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটার সময় পথের দুধারের সবুজ ধানের ক্ষেত দেখে চোখ দুটো যেন মুকুলের জুড়িয়ে গেল। শহরের যানজটে ব্যস্ত পথঘাট, মানুষের মধ্যে তুমুল তাড়াহুড়ো, সর্বোপরি এত দূষণ, এত ভারী বাতাস যে মাঝে মধ্যে সেখানে শ্বাস নেওয়াই দুষ্কর হয়ে যায়। মুকুল মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিয়ে মনে মনে ভাবে, এমন একটা সবুজ নির্মল দৃষ্টিসুখকর গ্রামের পরিবেশ কি করে এতটা খারাপ হতে পারে? আর সকালে ওই লোকটা এত কান্নাকাটি বা করছিল কেন? আমিও বা মোহগ্রস্তের মতো এই তালতলার দিকেই বা হেঁটে যাচ্ছিলাম কেন? হরিধনদার এই হঠাৎ মৃত্যুর সাথে এই তালতলারই নাকি যোগাযোগ আছে, কিন্তু কেন? এত রহস্য কিসের? কি আছে ওই তালতলায়? কেন গ্রামের কেউ ওদিকে যায় না? একসঙ্গে এতগুলো প্রশ্ন একসঙ্গে এসে মাথায় জড়ো হওয়ায় মাথাটা টলে উঠে। পড়ে যেতে গিয়েও মুকুল একটা বড় গাছের কাণ্ডকে ধরে নিয়ে নিজেকে সামলে নেয়। মুকুল যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে সোজা তাকালে দূরে তালতলাটা দেখা যায়। গ্রামের বাকি জায়গা থেকে ওই জায়গাটা একেবারেই আলাদা। একটা বড় গুঁড়ি থেকে 3 খান তাল গাছ উঠেছে। ফাঁকা মাঠের মতো জায়গা, আশেপাশে প্রচুর খয়াটে সবুজ রঙের কাঁটা ঝোপ আছে। মাটিটাও কেমন রুক্ষ। এই দিনে দুপুরেও সেই জায়গাটায় কেমন একটা ছমছমে ভাব, যেটা এত দূর থেকে দেখে দিনের আলোতেও এক অদ্ভুত ভয়ে তার গায়ের রোম খাড়া হয়ে উঠল। মুকুল আরো লক্ষ্য করে যে দূরের তালতলাটার আশেপাশের একটাও ঝোপের পাতা বাতাসে নড়ছে না, অথচ বাতাস তো ভালোই বইছে। তবে কি ওদিকে বাতাস বয় না? হঠাৎ তালতলায় যাওয়ার জন্য একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। মুকুলের মনে হয় যে কেউ যেন মেয়েলি কণ্ঠে তার কানে ফিসফিস করে বলছে, হায় হায়, চলে আয়, হায় তোর অপেক্ষায় কতদিন বসে আছি, হায় দাঁড়িয়ে রইলি কেন, হায় এগিয়ে আয়। মুকুল আবার মোহগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু এক পা বাড়াতেই সে শুনতে পায় কেউ যেন কাতর স্বরে বলছে, যাস না ভাই, ওদিকে যাস না, ও যে সাক্ষাৎ মৃত্যু। মুকুল অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগে দেখতে পায় যে হরিধন তার সামনে দাঁড়িয়ে আছে।
কিন্তু ঠিক অবয়ব রূপে নয়, প্রতিচ্ছায়া রূপে। আজ বিকেল থেকেই প্রবল জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এক হাত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই রকম বৃষ্টি মাথায় হেঁটে যাচ্ছে একটা লোক। বয়সের ভারে খানিক নুয়ে পড়লেও শরীরে যে এখনো শক্তি অবশিষ্ট আছে সেটা বোঝা যায়। লোকটা ধীরে ধীরে তালতলার দিকে এগিয়ে যায়। এই প্রবল বৃষ্টিতেও লোকটার মাথায় কোনো ছাতা নেই, তবে সে বাঁ হাতে কি যেন একটা শক্ত করে ধরা আছে। ধীরে ধীরে তালতলার কাছে এসে বাঁ হাতে ধরা ছোট্ট বেলচা দিয়ে সেখান থেকে মাটি খুঁড়তে থাকে। বৃষ্টির জন্য মাটি ভেজাই ছিল, তাই গর্ত খুঁড়তেও কোনো অসুবিধা হলো না। গর্ত খুঁড়ে সেখানে কোমরে গামছা নিয়ে বাঁধা কোচা থেকে কি যেন একটা নিয়ে সেখানে পুঁতে দিল। তারপর আবার সেখানে মাটি চাপা দিয়ে উঠে পড়ল। এই গোটা ঘটনাটা দূরে দাঁড়িয়ে বিজু লক্ষ্য করছিল। লোকটি উঠে দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাল। বিদ্যুতের সেই আলোয় লোকটার মুখ দেখতে পেয়ে চমকে উঠল বিজু। বিকেল থেকে জ্বরটা সাংঘাতিকভাবে বেড়েছে মুকুলের। বদ্যিমশাই একের পর এক জড়িবুটির মিশ্রণ দিচ্ছেন, কিন্তু জ্বর কমার নাম নেই। বদ্যিমশাই কোন রকম আশা দেখাতে পারলেন না। বাইরে এত সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে যে গরুর গাড়িতে করে মুকুলকে পাশের গ্রামের বড় হাসপাতালে নিয়ে যাবে সেই উপায়ও নেই। বৃদ্ধ বেনুবোধন হতাশ দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে বলেন, পরের বাড়ির ছেলে এখানে এসে কি ভেসাতে পড়লো বলো দেখি বৌমা। বাবা, ভদ্রলোক সঙ্গে করে যে ব্যাগটা নিয়ে এসেছেন সেটা একবার হাতড়ে দেখবেন, যদি তাতে কিছু পাওয়া যায়। না, অপরের ব্যাগ, তার সম্পত্তি, তার জ্ঞানের অজ্ঞাতে সেই সম্পত্তিতে হাত দেওয়া ভীষণ অনৈতিক ব্যাপার। বদ্যিমশাইয়ের জড়িবুটির জন্য হোক কি মুকুলের বা অন্য কোনো কারণেই হোক, শেষ রাতের দিকে তার জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে দেয়। রাত প্রায় যখন শেষ, ঠিক তখনই গ্রামের দক্ষিণ দিক থেকে, মানে যেখানে তালতলাটা আছে, সেখান থেকে একটা বিকট জান্তব চিৎকার শোনা যায়। সেই চিৎকারের প্রখরতা এতটাই বেশি ছিল যে গোটা ধুধুলি গ্রাম ওই অভিশপ্ত ভোর রাতে জেগে ওঠে। সকাল হতেই শোনা যায় যে তালতলার চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। দৃশ্যটা দেখতে পেয়ে ধুধুলি গ্রামের সকল গ্রামবাসী, গ্রামের মোড়ল বেনুবোধনের বাড়ির সামনে এসে জড়ো হয়। সবার মুখে ওই এক কথা, এসব আর কতদিন চলবে? এর থেকে যে একটা বিহিত চাই। সেই চিন্তাই তো প্রতিদিন করি। বছর সাতেক আগেও তো এই তালতলায় কোনো অসুবিধা ছিল না, তাহলে হঠাৎ এখানে এমন অসুবিধা হওয়ার কারণ কি? এই কারণ খুঁজতেই তো বছর 3 আগে আমার জল শান্ত ছেলেটা তালতলায় গিয়ে আর ফিরে এলো না। ওরে ওরে, ওটা তালতলা নয় রে, ওটা যে সাক্ষাৎ মৃত্যুকূপ। কিন্তু মোড়ল মশাই, যে কিছু একটা উপায় আমাদের করতেই হবে। এভাবে আর কতদিন? গ্রামে কত যুবক তালতলায় গিয়ে চিরতরে হারিয়ে গেল। আমরা সেদিক দিয়ে যাতায়াত বন্ধ করে দিলাম, কিন্তু তবুও এই অভিশপ্ত তালতলা কোনো না কোনো ভাবে নতুন শিকার ধরেই নেয়। ভিড়ের মধ্যে বটকৃষ্ণবাবুও ছিলেন। তিনি হাত তুলে সবাইকে শান্ত করে বললেন, ঠিক আছে, তোমরা এখন সবাই বাড়ি যাও, আমরা দেখি একটু ভেবে কি করা যায়। গ্রামবাসীদের মুখের উপর থেকে তবুও আতঙ্কের ছায়া কাটে না। হতাশ দৃষ্টিতে এক রাশ দুশ্চিন্তা নিয়ে তারা নিজের নিজের ঘরে ফিরে যায়। বাইরের চেঁচামেচিতে মুকুলের ঘুম ভেঙে গেছে। শরীরে দুর্বলতা থাকলেও অসুস্থ বোধ হচ্ছে না। সদর দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে চলে এলেন বেনুবোধন। বেনুবোধনের পিছু পিছু ঢুকলেন বটকৃষ্ণ এবং বিজু। বাইরের ঘরে খাটিয়ায় বসে বেনুবোধন একটা দীর্ঘশ্বাস ফেললেন। মুকুল বিছানা থেকে উঠে বাইরে ঘরে এসে দাঁড়ায়। মুকুলকে দেখে বেনুবোধন বলেন, এ কি, তুমি আমার বিছানা ছেড়ে উঠলে কেন? সারাদিন তো শুয়েই আছি, এখন শরীরটা একটু ভালো লাগছে। তাছাড়া আমার কিছু প্রশ্ন
বেনু, ব্যাপারটা দিন দিন আরো জট পাকিয়ে যাচ্ছে। এটাকে নিয়ে কিছু একটা ভাবতে হবে। এরপর আরো দেরি করলে বিষয়টা আরো গোল পাকিয়ে যেতে পারে। একজন পুরোহিত নিয়ে পুজো টুজো করলে হয় না? বিজু এতক্ষণ চুপ করেছিল, এতক্ষণে সে মুখ খোলে। পুজো করলেই কি সব ঠিক হয়ে যাবে বট জেঠু? হ্যাঁ, কেন নয়? একটা পুজো করিয়ে নিলেই জায়গাটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ যে চায় না সবটা ঠিক হয়ে যাক। কে, কার কথা বলছিস তুই বিজু? নামটা বল। তাকে যদি গ্রাম ছাড়া না করিয়েছি তাহলে আমার নামও বটকৃষ্ণ দাস নয়। নিজেকে কি করে গ্রাম ছাড়া করবেন বট জেঠু? বটকৃষ্ণ কিছু বলার আগেই বেনুবোধন বলে ওঠে, কি বলছিস তুই বিজু? হ্যাঁ, কাকে বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বিজু উত্তেজিত কণ্ঠে বলে, একদম ঠিক আছে জেঠু। আমি আজ নিজের চোখে যেটা দেখেছি সেটা দেখার পর সবকিছুকে অস্বীকার কিভাবে করি বলুন তো? এই তালতলার বিভীষিকার সর্বপ্রথম কোপটা যে আমার বাড়িতেই পড়েছিল। আমার দাদা চিরকালের মতো হারিয়ে গিয়েছিল ওই অভিশপ্ত তালতলায়। বাবা মা মারা যাওয়ার পর আমরা দুই ভাই একে অপরের জন্য ছিলাম। সেই দাদাকেও ছিনিয়ে নিল এই তালতলা, আমাকে চিরকালের জন্য একা করে দিল। বলেই বিজু ফুঁপাতে শুরু করে। নিজেকে সামলে বিজু কান্না ভেজা গলায় বলে, যদি আমি ভুল করে থাকি তাহলে বট জেঠুকে জিজ্ঞেস করুন না যে আজ ভোরে কত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তালতলায় কেন গিয়েছিল, যেখানে আমরা সাধারণ স্বাভাবিক পরিস্থিতিতেই পা দিতে সাহস পাই না, সেখানে ওরকম ভয়ঙ্কর জলের মধ্যে তিনি ওখানে গিয়ে মাটিতে কি পুঁতে এসেছেন জিজ্ঞেস করুন। এবার মুকুল মুখ খোলে। ক্লান্তি জড়ানো গলায় সে বলে, দেখুন, আমি এখানে এসেছিলাম হরিধনদার জন্য, তার হঠাৎ অন্তর্ধানের কারণ খোঁজার জন্য। যে মানুষ গ্রাম থেকে পরিবারকে নিয়ে এসে শহরে রাখার কথা ভাবছিল, সে হঠাৎ একদিন গ্রামে গেল আর তারপর ফিরলই না। বেনুবোধন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, বট, এরা কি বলছে? এসব এসব কি সত্যি? বটকৃষ্ণ এবার হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ, সত্যি সত্যি, সব সত্যি। আমি তালতলাকে অভিশপ্ত করার জন্য দায়ী। বেনুবোধন বলেন, তুই আমার ছোটবেলার বন্ধু বট। যখন বন্ধু মানে কি সেটাও বুঝতাম না, তখন থেকেই হরিটা তোকে কাকা বলতে অজ্ঞান ছিল। সেটাকেও তুই মৃত্যুর মুখে ঠেলে দিলি। আমার একমাত্র ছেলে, ও ছাড়া আমার যে কেউ নেই। সীমা, এই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল বট? বিয়ে হয়ে এসে 2 মাসও সদবা থাকতে পারলো না। গ্রামের মানুষগুলোর এত বড় ক্ষতি করতে তোর একবারও মুখে বাঁধলো না বট? কথাগুলো বলতে বলতে বেনুবোধনের হাঁপ উঠে এলো। শ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছিল তার। সীমা আর মুকুল দৌড়ে এসে বেনুবোধনকে জড়িয়ে ধরে। বিজু কুঁজো থেকে মাটির গ্লাসে জল গড়িয়ে নিয়ে বেনুবোধনকে খেতে দেয়। জলের গ্লাসে এক চুমুক দেওয়া মাত্র বটকৃষ্ণের ক্রুদ্ধ কণ্ঠস্বর তাদের কানে গেল, না, আমার এক ফোঁটাও বুক কাঁপেনি, বরং তৃপ্তি হয়েছিল এই ভেবে যে আমার মেয়েটার এবার শান্তি হবে। আমার মেয়েটার কথা মনে আছে তো বেনু? বেনুবোধন বটকৃষ্ণের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। মুখে ক্রূর হাসি, চোখে নৃশংসতা। এ কোন বটকৃষ্ণকে দেখছেন তিনি? এ তো তার ছোটবেলার বন্ধু বটকৃষ্ণ নন, এ যে অন্য কেউ, অন্য কোনো মানুষ। এই বটকৃষ্ণকে তিনি চেনেন না। শুধু কোন রকমে অস্ফুটে তিনি বললেন, মিলি? কিন্তু এসবের সাথে মিলির কি সম্পর্ক? বটকৃষ্ণের পরিচিত স্নেহপূর্ণ চেহারাটা এখন কোনো প্রতিভাময়ী হিংস্র মানুষে পরিণত হয়ে গেছে।
বটকৃষ্ণ কঠিন স্বরে বলেন, সব কিছুই তো মিলির সাথেই যে সম্পর্কীয় বেনু। মনে পড়ে বছর 88 আগের কথা, যখন তোর আর আমার একসাথে বিয়ে হয়েছিল। ধুদলি গ্রামে সে বছর জোড়া বৌভাত হয়েছিল। অমন আনন্দের সময় এই গ্রামে আর হয়নি। বেনুবোধনের মনে পড়ে পুরনো কিছু কথা। সেই সময় ছিল আষাঢ় মাস, গ্রামে প্রায় বৃষ্টি হচ্ছে। সেই রকম বৃষ্টিতে ছাতা মাথায় গ্রামের মানুষ একবার বেনুবোধনদের বাড়ি, একবার বটকৃষ্ণর বাড়ি যাচ্ছে। কারণ আজ এই দুই বাড়িতেই বউ ভাতের আয়োজন হয়েছে। ভাগ্যে ফেরে দুই ছোটবেলার বন্ধু একই দিনে 7 পাকে বাঁধা পড়েছিল। বউ ভাতের পালা মিটলে দুই বন্ধু একে অপরকে শুভেচ্ছা জানিয়ে একটা আজব কথা দিয়ে বসল। বুঝলি বটো, সত্যিকারের বন্ধুত্ব বোধহয় একেই বলে। হ্যাঁ, সারা ছেলেবেলা একসাথে কাটিয়ে যৌবন বেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টাও একসাথেই পেরোলাম। হ্যাঁ কিরে? তা যা বলেছিস বেনু, পাঠশালা মেট্রিক একসাথে পাশ করে আজ বিয়ের পরীক্ষাতেও একসাথেই পাশ করে গেলাম। তা যা বলেছিস ভাই। কথাটা বলেই দুজনে হাসতে থাকে। হঠাৎ বটকৃষ্ণ বলে, আচ্ছা, এক কাজ করলে কেমন হয় বেনু? কি কাজ? যদি আমার মেয়ে হয় আর তোর ছেলে হয়, তাহলে আমরা তাদের বিয়ে দেব। এতে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। তোর কি মত? বেনুবোধন একটু ভেবে বলে, তা তো ভালোই হয়, তবে সমস্যা বাঁধবে এক জায়গায়। কি সমস্যা? বেনুবোধন গলায় কপট আশঙ্কা নিয়ে বলে, যদি দুজনেরই ছেলে হলো বা দুজনেরই মেয়ে, তখন? বটকৃষ্ণ হেসে বলে, তাহলে আর কি, ওরা দুজনও আমাদের মতোই বন্ধু হবে, জন্ম জন্মান্তরের বন্ধু। বেনুবোধন হেসে বলে, সেও ভালোই হবে। বেশ, তবে তাই সই। বছরখানেক পরে বটকৃষ্ণের ঘরে একজন মেয়ের জন্ম হলো, কিন্তু বেনুবোধনের স্ত্রী তখনও সন্তান সম্ভবা হয়নি। আরো বছর 2 পরে বেনুবোধনের ঘরে একটি ছেলের জন্ম হয়। বটকৃষ্ণের মেয়ের নাম রাখা হয় মিলি, আর বেনুবোধনের ছেলের নাম রাখা হয় হরিধন। হরিধনের জন্মের পর থেকে বেনুবোধনের আয় যেন উত্তরোত্তর বাড়তে থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলে মেয়ে দুটো বড় হতে থাকে। হরিধন একটু মুখচোরা ধরনের ছেলে, কিন্তু মিলি সে যেন সারাদিন উথাল পাথাল করে বেড়াচ্ছে, আর সুযোগ পেলেই হরিধনের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। হরিধন তাতে বেজায় বিরক্ত হলেও মুখে কিচ্ছুটি বলে না। মিলি যখন 10 পেরিয়ে 11তে পা দিল, ঠিক তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মিলির মা মারা গেল। মা মারা যাওয়ায় মিলির দস্যিপনা কমলেও হরিধনের আগুপিছু ঘোড়া কমল না, বরং বেড়ে গেল। কথাটা বেশ কয়েকবার বেনুবোধনের চোখে পড়লেও মা মরা মেয়ে, তার উপর বন্ধু কন্যা, এইসব ভেবে সে বিষয়টাকে বিশেষ আমল দেয় না। দেখতে দেখতে মিলি 20তে পড়ল, আর হরিধন তখন 17। দোদুলি গ্রামের দক্ষিণের বেশ কয়েক তালগাছ একসঙ্গে দাঁড়িয়ে আছে। জায়গাটা বেশ ছায়াদার। তালগাছগুলোর একপাশে একটা ছোট্ট পুকুর আছে। গ্রামের মেয়েরা কালে ভদ্রে ওখানে আসে, তাও সে যখন তাল পাকে তখন। এখন গ্রীষ্মকাল, তালগাছের ছায়াটা বেশ শীতল, আরামদায়ক। হরিজন সেখানে একটা গামছা পেতে চোখটা আধবোজা করে শুয়েছিল। হঠাৎ কয়েক ছিপে জল এসে হরিধনের চোখে মুখে পড়ল। চমকে উঠে চোখ খুলে উঠে বসল, কিন্তু সামনের দৃশ্য দেখে হরিধন চূড়ান্তভাবে অবাক হয়। সে দেখে তার সামনে উন্মত্ত যৌবনা, সারা শরীরে সপসপে করে ভিজিয়ে কামাতুর দৃষ্টি নিয়ে মিলি দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য হরিধনের বোধ জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। হঠাৎ এক ঝলক বাতাস এসে হরিধনের মুখে ছাপটা দিতেই সে সম্বিত ফিরে পায়। তাড়াতাড়ি সে উঠে দাঁড়ায়। এসব কি মিলিদে? কোথায় কি? গরম লাগছিল, তাই তাল পুকুরে স্নান করেছি। আমি বেশ বুঝতে পারছি তুমি কি করার জন্য কি করছো। তাছাড়া স্নান যদি করতে হতো তো নিজের বাড়িতে করো, এখানে কেন মিলিদি? তোমাকে না কতদিন বারণ করেছি আমাকে দিদি বলে ডাকতে?
আমি যে তোমার হবু বউ। নিজের বউকে কি কেউ দিদি বলে ডাকে? বউকে তো বুকে জড়িয়ে রাখতে হয়, ঠিক এইভাবে। কথাটা বলে মিলি সিক্ত বসনে সিক্ত শরীরে হরিধনকে জড়িয়ে ধরতেই হরিধনের সারা শরীর যেন কেঁপে ওঠে। সে ঝটকা দিয়ে মিলিকে দূরে সরিয়ে দেয়। ব্যাস মিলিদি, তুমি এবার অতিরিক্ত আরম্ভ করছো কিন্তু। কথাটা বলেই হরিধন উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হতেই মিলি ছুটে এসে হরিধনের একটা হাত টেনে নিজের কোমরে জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলে, সব সময় এমন পালাই পালাই করো কেন বলো তো? হরিধন আর একটাও কথা না বলে মিলিকে নিজের থেকে ফেলে সরিয়ে হন হন করে হেঁটে সেখান থেকে চলে যান। পেছন থেকে হরিধনের কানে আসে মিলির ঋণ ঋণে হাসির শব্দ। বাড়ি ফিরে এসে মিলির কাণ্ড কারখানা সবকিছু তার মা বাবাকে জানিয়ে দেয়। দিন 7 পরের কথা, দুদুলি গ্রামে শুক্রবারের হাটে বেনুবোধন আর বটকৃষ্ণের দেখা হয়। মিলির আচার ব্যবহারে বেনুবোধনও যথেষ্ট বিরক্ত ছিল, কিন্তু মা মরা বন্ধুকন্যা বলে সে কিছুই বলতে পারছিল না। তাই সে নিজের জীবনের পরম প্রিয় বন্ধুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। হাটে দূর থেকে বটকৃষ্ণকে দেখতে পেয়ে বেনুবোধন অন্যদিকে হাঁটতে শুরু করে। শেষে বটকৃষ্ণ হাঁক ডাক করে বেনুবোধনের সঙ্গে কথা বলতে আসে। কি রে বেনু, কেমন আছিস? তোকে তো দেখাই যায় না। হরিধন কেমন আছে? তাকেও দেখছি না বহুদিন হলো। এদিকে তো মিলি হরিধনের কথা জিজ্ঞেস করতে করতে আমার মাথা খারাপ করে দিচ্ছে। ওদিকে বউটানো মিলিকে যেতে মানা করে দিয়েছে। নইলে তোদের বাড়ি থেকে মেয়েকে নিয়ে আসাই যেন এক যুদ্ধ, মনে আছে? বটকৃষ্ণ একভাবে কথাগুলো বলে যেতে থাকে। সব কথা যে বেনুবোধন শুনছে তা নয়। বটকৃষ্ণের কথার মাঝেই বেনুবোধন বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, বট, মেয়েটাকে অন্তত একটু এবার সামলা। এখন তো বড় হয়ে গিয়েছে, এবার মেয়েটাকে বিয়ে দে। বিয়ে? হ্যাঁ, আমি তো সেই কবে থেকেই রাজি। একটু একটু করে সব জোগাড় করে রেখেছি। মিলিও শুনলে খুব খুশি হবে। তার কত সাহায্যে তোদের বাড়ির বউ হবে। বট, তুই ব্যাপারটা বুঝতেই পারছিস না। আমি বলছি মিলির বিয়ের জন্য ছেলে দেখতে। কি বলছিস বেনু? মিলি যে ছোটবেলা থেকেই হারাধনকেই নিজের স্বামী ভেবে নিয়েছে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে বট? মিলি হরিধনের থেকে 1 নয় 2 নয়, পুরো 3 বছরের বড়। তাহলে ওদের দুজনের মধ্যে বিয়ে কি করে হতে পারে? কিন্তু মিলি যে হারাধনের নাম নিয়ে মাথায় সিঁদুর পড়ে। সেটা তোর নিষেধ করা উচিত ছিল বট। এই বিয়ে কখনোই সম্ভব নয়। আর এও জেনে রাখ যে হরিধনকে আমি শহরে পাঠিয়ে দিয়েছি পড়াশোনা করার জন্য। পুরনো কথা মনে হতেই বেনুবোধনের চোখ এলিয়ে ওঠে। মিলি হারাধনকে ভীষণ ভালোবাসতো বেনু, কিন্তু তোরা কেউ মেয়েটার ভালোবাসাকে বুঝলি না। বারবার তাকে বয়সের পাল্লায় চড়িয়ে অপমান করলি। মেয়েটা তাও চুপচাপ সব সয়ে যেত, শুধুমাত্র তোর ছেলেকে ভালোবাসতো বলে। মেয়েটা তো তোদের থেকে বিনিময়ে কিছুই চায়নি, চেয়েছিল শুধু হারাধনের নামে জলজলে রাঙা সিঁদুর যেন তার স্মৃতিটাকে রাঙিয়ে দিক। না, সেটাও তোরা হতে দিলি না। হরিধন শহর থেকে মেট্রিক পাশ করে আসতেই তার বিয়ে দিয়ে দিলি সীমার সাথে। একবারও তোদের পাষাণ মনে আমার নিরপরাধ মেয়েটার কথা মনে এলো না, যে বোধ হওয়ার পর থেকে শুধু হরিধনকেই নিজের মানুষ বলে জেনে এসেছিল। একটানা এতগুলো কথা বলার পর বটকৃষ্ণের হাঁপ ওঠে। একটু দম নিয়ে বটকৃষ্ণ আবার বলে, হরিধনের সাথে সীমার বিয়ের পর মেয়েটা আমার কেমন একটা হয়ে যায়। সারাদিন শুধু জানলার দিকে মুখ করে বসে থাকতো আর কাঁদতো। খেতো না, ঘুমোতো না, শুধু কাঁদতো। ততদিনে হরিধন আর সীমার বিয়ের মাসখানেক হয়ে গেছে। মিলি জানতো যে বিয়ের 7 দিনের মাথায় কাজের প্রয়োজনে হরিধনকে শহরে ফিরে যেতে হয়েছিল। ফিরেছিল দিন 25 পর। সেদিন মিলি হরিধনকে বোঝানোর আরো একবার চেষ্টা করতে গিয়েছিল,
কিন্তু সেদিনও হরিধন আমার নিরপরাধ নির্বোধ মেয়েটাকে চরম অপমান করে দূরে ঠেলে দেয়। মেয়েটা সেই অপমান আর সহ্য করতে পারেনি। পরদিন সকালেই তালতলার পেছনের ছোট্ট পুকুরটায় গলায় কলসি বেঁধে আত্মহত্যা করে। হ্যাঁ, ভাগ্যের ফের দেখ, মেয়ের লাশটাকে তোর ছেলেরই টেনে তুলতে হয়েছিল। আমার মেয়েটা তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সারা জীবন সুখী থাকতে চেয়েছিল, কিন্তু সেটা সে থাকতে পারেনি। একটা চরম আক্ষেপ নিয়ে সে এই জীবন ত্যাগ করেছিল। আমি আমার পরিবারের একমাত্র সদস্যকে হারিয়ে যেমন একা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, ঠিক তেমনি গ্রামে কাউকে আমি ভালো থাকতে দেব না। তাই এই গ্রামে কেউ ভালো থাকবে না, কেউ না। মিলিদির পাগলামির কথা গ্রামের সবাই জানতো জেঠু, শুধু তোমার মুখের দিকে চেয়ে কেউ কিছু বলতো না। আর তুমি জিনহিংসার বশবর্তী হয়ে এভাবে গ্রামের মানুষগুলোর ক্ষতি করেছো। বটকৃষ্ণ পাগলের মতো চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রচন্ড বাজ পড়ছে। বটকৃষ্ণ বাইরে বৃষ্টিতে ভিজতে ভিজতে এক অদ্ভুত যুদ্ধ জয়ের আনন্দেতে দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো অট্টহাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে একটা প্রচন্ড জোরে বাজ পড়ে ঠিক বটকৃষ্ণের উপর। একটা চিৎকার করে বটকৃষ্ণ সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। বটকৃষ্ণের শেষ পরিণতি দেখে বেণুবোধন শ্লেষের স্বরে বলে, এটাই হয়তো বটর শাস্তি ছিল। কিন্তু তালতলা, সেটাকেও তো বিনষ্ট করতে হবে। এতদিন এতগুলো নিরীহ প্রাণ নিল এই তালতলা। আমি যাব এই অভিশপ্ত তালতলাকে বিনাশ করতে। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, কিছু দেখাও যাচ্ছে না, যাবে কি করে? বিজু কিছু না বলে বেরিয়ে যায়, মুকুলও পিছনে। বাইরে হঠাৎই যেন বৃষ্টির প্রকোপটা কমে এসেছে। বিজু আর মুকুল গিয়ে হাজির হয় তালতলায়। কি অদ্ভুত নিস্তব্ধ জায়গাটা। এতক্ষণ ধরে যে এত বৃষ্টি হলো, তবু এই জায়গাটার মাটিটা অদ্ভুত রকমের শুকনো। তালতলায় যেতেই ওদের শরীরটা অজানা কারণে ঠান্ডা হয়ে যায়। কানের কাছে কে যেন ফিসফিসিয়ে বলে, আর একটু এগিয়ে গেলেই মুক্তি। মুকুল আর বিজু মন্ত্রমুগ্ধের মতো তালতলায় পেছনে ডোবার মতো পুকুরটার দিকে এগিয়ে যায়। তাদের কানে কানে সেই হিস হিসে মেলি গলাটা আবার বলে ওঠে, এই তো আরেকটু, একটা ঝাঁপ আর মুক্তি। ঠিক আমার মতো। আমার বাবাও তো ঠিক এভাবেই আমাকে মুক্তি দিয়েছিল, আর আমার মাথার চুল গুঁজে দিয়েছিল ওই তালতলায়। তাই এইটা শুধু আমার জায়গা হয়ে গেছে, শুধু আমার। এখানে যে আসবে সে শুধুই আমার। কথাটা বলেই সেই অদৃশ্য একটা পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ে। হাসির আওয়াজে বিজু আর মুকুলের সম্বিত ফেরে। মুকুল বাবু, এক্ষুনি। মুকুল তক্ষুনি পিঠের ব্যাগটা থেকে কেরোসিনের টিনটা বার করে, যেটা সীমা দিয়েছিল, বিজু তাড়াতাড়ি সেই টিন থেকে কেরোসিনটা তাল গাছের চারিদিকে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কোত্থেকে গোছা গোছা চুল এসে বিজুকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে। সেই দৃশ্য দেখে মুকুল চিৎকার করে বলে, বিজু! আমার জন্য ভেবো না, তুমি তাড়াতাড়ি আগুনটা জ্বালাও। মুকুল দেশলাইটা বার করে দেখে সেটা সম্পূর্ণ ভিজে গেছে। তাই মুকুল তাড়াতাড়ি লাইটারটা বার করে আগুন জ্বালাতে যেতে চুলের গোছা এসে মুকুলের পায়ে এসে জড়িয়ে পড়ে। মুকুল দেখে যে চুলের গোছাটাকে তাকে টানতে টানতে পেছনের পুকুরটার দিকে টেনে নিয়ে যায়।
মুকুল লাইটারটা জ্বালিয়ে ছুড়ে দেয় তালগাছটার দিকে। কেরোসিনের সঙ্গে আগুনের সংস্পর্শে এসে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে কেউ পৈশাচিক যাতনায় চিৎকার করে ওঠে। মুকুলের এরপর আর কিচ্ছু মনে নেই। দুদিন পর মুকুল চোখ খোলে। শরীর ভীষণ দুর্বল। সে জানতে পারে যে তালতলার পেছনের পুকুর থেকে প্রচুর লাশ ভেসে উঠেছে। তার মধ্যে বিজুর মৃতদেহ ছিল। সে আরো দিন দুয়েক পরে মুকুল শহরে রওনা দেবে। যাওয়ার দিন সকালে বেনুবোধন বলে, একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলুন না জেঠু। সীমাকে তোমার সাথে নিয়ে যাও বাবা। এই গ্রামে কিছু নেই, আমি আর কদিন, তারপর মেয়েটা যে একেবারে একা হয়ে যাবে। কে থাকবে ওর জন্য? মেয়েটা বড় ভালো বাবা। কিন্তু উনি কি রাজি হবেন আমার সঙ্গে যেতে? তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কাছে ওর কোনো অযত্ন বা অসম্মান হবে না, ভরসা রাখুন। শহরগামী ট্রেনে মুকুল আর সীমা বসে আছে। ট্রেন চলতে শুরু করেছে। সীমার চোখ ঝাপসা। মুকুল ধীরে ধীরে একটা হাত দিয়ে সীমার একটা হাত শক্ত করে ধরল। ট্রেন এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছনে পড়ে রইল ধুধুলি গ্রাম, গ্রামের নির্মল পরিবেশ আর অভিশপ্ত তালতলা। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, হারাধনের বউয়ের নাম কি ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। ঝড়ের রাতে নিমপুর গ্রামে এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন, পূর্ব মেদিনীপুর থেকে বলেছেন প্রদীপ বাগ, গড়িয়া নবগ্রাম থেকে বলেছেন তরুণ দত্ত, হালিশহর থেকে অর্ণব মণ্ডল, নবদ্বীপ থেকে সুজিত ভৌমিক, রাজস্থান জয়পুর থেকে শিবেন্দ্র পাল, উত্তর 24 পরগনার বনগাঁ থেকে অর্পিতা বিশ্বাস, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, জামালপুর বাংলাদেশ থেকে শেখ ফরিদ আহমেদ, গুজরাট থেকে বলেছেন প্রবীর সাহা, সুন্দরবন গোসাবা থেকে শুভজিৎ গায়েন, পূর্ব মেদিনীপুরের নাটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস ও মেয়েরিয়া দাস, দত্তপুকুর থেকে বলেছেন শ্রুতি দাস, বীরভূম কাকুনিয়া থেকে কৃষ্ণ গোপাল মণ্ডল, বারাসাত থেকে অর্পিতা দাস, খড়গপুর থেকে মিলন দোলাই, ঝাড়গ্রাম থেকে দীপান্বিতা বেরা, হাওড়া থেকে মামনি পাত্র, মধ্যমগ্রাম থেকে তন্ময় দাস, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হাওড়া বাগনান থেকে সুরজিৎ, হাওড়া ডোমজুর থেকে পায়েল প্রামাণিক, সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন রিমা বিজলি, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে মানস জানা এবং হাওড়া থেকে বলেছেন স্বদেশ পাত্র। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।